দেখা যায় ইউনহি ট্যানদের ৮ নম্বর দিয়েছে আর ইউকুন জিওংদের ১ নম্বর দিয়েছে। এই রেজাল্ট দেখে তো সবাই অবাক হয়ে যায় আর হাসাহাসি করতে থাকে। ইউনহি বলে যে এই রেজাল্ট গ্রহণ করা হবে না, এখানে একটুও জাস্টিস করা হয়নি। ইউকুন বলে তুমি কি চাও, তাহলে কিভাবে রেজাল্ট দেয়া হবে? ইউনহি বলে সমস্ত কুকেরা নিজেদের খাবার টেস্ট করবে এবং নিজেদেরকেই নম্বর দিবে। পরের সিনে দেখা যায় সবাই যার যার খাবার টেস্ট করে। এরপর জিওংকে বলা হয় তার নিজের ডিশকে নাম্বার দিতে। জিওং বলে আমাকে ক্ষমা করবেন, তবে একজন রাঁধুনি হিসেবে আমি নিজেই নিজের খাবারকে কখনোই জাজ করতে পারি না, কারণ প্রত্যেকটা রাঁধুনি রান্না করার সময় এটাই ভাবে যে খাবে তার কাছে যেন খাবারটা অনেক বেশি ভালো লাগে। আমাদের প্রতিপক্ষেরাও রাঁধুনি, তাই নিজের খাবারকে সেরা বলে তার খাবারকে অপমান করার কোনো অধিকারই আমার নেই। ট্যানকে জিজ্ঞাসা করা হলে তার উত্তরও এমনটাই থাকে। তখন ইউকুন বলে তাহলে সমাধান কি হবে এর? তখন ইউনহি বলে তাহলে আজকের ম্যাচটাও টাই করা হবে। ইউকুন ভাবে আমার জন্য তো ভালোই হলো, কালকের রাউন্ডে যদি টাই হয়ে যায় তাহলে বিজয়ী তো আমিই হব। এরপর সেও এই রেজাল্টে রাজি হয়ে যায়। যাক, এবার রাতের বেলা ইউনহি আর জিওংকে একসাথে দেখা যায়। ইউনহি বলে আজ খেয়াল করলাম রান্না করতে গিয়ে হাতের ব্যথার কারণে তোমার অনেক কষ্ট হচ্ছিল। তুমি যদি চাও তাহলে আমি ইউকুনকে বলে কালকের ম্যাচটা বাদ দিয়ে হার মেনে নিব। জিওং বলে না না, এমনটা করবেন না, আমাদের প্রত্যেকটা রাঁধুনি এই কম্পিটিশনের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। যদি আপনি মাঝ রাস্তায় এমন করে হার মেনে নেন তাহলে তাদের মনই ভেঙে যাবে। ইউনহি বলে প্রেসার কুকারের ঢাকনা এসেছে? জিওং বলে এখনো তো আসেনি, তবে আমার চুলসেংয়ের উপর বিশ্বাস আছে, সে শীঘ্রই সেটা নিয়ে আসবে। এভাবে কথা বলতে গিয়ে জিওংয়ের হাতে চা পড়ে যায়। এইটাতে তো ইউনহি ভয় পেয়ে যায় আর চিৎকার করে ডাক্তারকে আনতে বলে। পরের সিনে দেখা যায় তার হাতে মলম লাগানো হচ্ছিল। ডাক্তার বলে যে এটা বেশি সিরিয়াস না। এইদিকে ইউকুন ট্যানকে অনেক ঝাড়ি দিতে থাকে আর বলে যে তুমি সবসময় বারবার ওদের সাইড নাও, এমনটা করবে না, তুমি মিং থেকে বিলং করো, তাই আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে। এদিকে সঞ্জে জোসংয়ের মাধ্যমে তাংশিকে পাঠানো মরিচের গুঁড়া ফেরত আনিয়ে নেয়। এখানে রান্নাঘরে সবাই জিনসেং দেখছিল, এটাই তো কালকে তাদের রান্না করতে হবে। পরের দিনের কম্পিটিশন শুরু হয়ে যায়। দেখা যায় মিংয়ের লোকেরা জিনসেংয়ের সঙ্গে রান্না করার জন্য আরও কিছু এনেছে। ইউনহি জিজ্ঞাসা করে এগুলো কি, তখন ইউকুন তাকে উত্তর দিয়ে দেয়। এদিকে জিওং তার বাকি রাঁধুনিদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কিভাবে আজকে রান্না করতে হবে। মেগান বলে সময় মতো প্রেসার কুকারে ঢাকনা না আসলে আমরা কি করব। জিওং বলে তাহলে আমরা প্ল্যান বির সঙ্গে যাব, এখন আপাতত প্রেসার কুকারওয়ালা খাবারই রান্না করতে শুরু করো। এভাবে সময় পার হতে থাকে আর জিওং বলতে থাকে চুনসেং তাড়াতাড়ি এসো, তোমাকে দরকার আমাদের। একটু পর মেগান বলে আমাদের হাতে আর বেশি সময় নেই, এবার প্ল্যান বির সঙ্গে যেতে হবে। ওই সময় বাইরে অদ্ভুত একটা আওয়াজ হয় আর দেখা যায় সেখানে চুনসেং তার বিএমডাব্লিউ নিয়ে পৌঁছে গিয়েছে। গার্ডরা তাকে আটকালে সেনাপতি এসে তাকে ভেতরে নিয়ে যায়। তাকে দেখে তো জিওং অনেক বেশি খুশি হয়। চুনসেং বলে একটু কি বেশি দেরি হয়ে গিয়েছে? জিওং বলে না না, একটুও দেরি হয়নি। এরপর আবারও রান্না শুরু হয়। জিওং প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেয় আর একটু পরে সেটাতে সিটি বেজে ওঠে। এটাতে তো সবাই ভয় পেয়ে যায়। ইউকুন বলে কি হয়েছে, এখানে কি এখন বিস্ফোরণ হবে নাকি? ইউনহি বলে কিছু হবে না, শান্ত থাকুন। জিওং জানে সে এখন কি করছে। যাক, এভাবে সময় পার হয়ে যায় আর একটা সময় কম্পিটিশন শেষ হয়ে যায়। এবার জিওং এর খাবার টেস্ট করলে তাদের সামনে ফিনিক্স পাখি এসে পড়ে। তারপর পালা আসে ট্যানের খাবারের। ট্যানের স্যুপ টেস্ট করার পর তারা তো একদম খাবারের মহাকাশে চলে যায়। এরপর ইউনহি জিজ্ঞাসা করে কোন খাবার কিভাবে রান্না করা হয়েছে। এরাও সব বলে দেয়। ইউকুন বলে গতবার ভালোভাবে রেজাল্ট দেয়নি, এই জন্য আমি দুঃখিত, তবে এবার কি হবে? ইউনহি বলে এবার আমি ঠিক করেছি প্রত্যেক রাঁধুনি একে অপরের খাবার টেস্ট করে নিজেদের নাম্বার দিবে। এবার সবাই একে অপরের খাবার টেস্ট করতে থাকে। জিওং দেখে কাং কোনো খাবার মুখে নিচ্ছে না। পাশের রাঁধুনিকে জিজ্ঞাসা করে এর কি সমস্যা হয়েছে। রাঁধুনি বলে যে সে দাসীদের থেকে শুনেছে যে এ নাকি খাবার রান্নাই করতে পারে, কখনো নাকি টেস্ট করতে পারে না। জিওং বলে তার আবার অ্যাজুসিয়া হয়নি তো? রাঁধুনি বলে এটা আবার কি? জিওং বলে অ্যাজুসিয়া হলে রোগীরা কোনো খাবারের টেস্ট নিতে পারে না। ইউনহিও কাংকে নোটিস করে আর জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। ইউকুন বলে জানি না, কয়েক বছর ধরে ও এমন করছে, কোনো খাবারের টেস্ট নাকি সে নিতে পারে না। ইউনহি চিন্তায় পড়ে যায় আর বলে তাহলে তো ও আর নাম্বার দিতে পারবে না। ইউকুন বলে সেটা তো আমার চিন্তা না, আমি এবার পুরোপুরি অনেস্ট।
এদিকে জিয়ং তার খাবারে কিছু একটা মিশিয়ে তারপর কাংকে সেটা খেতে বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলা থেকে কাং রান্নার কাজ করত, রান্না করত আর খাবার খেত। তবে হঠাৎই একদিন খাবার খেয়ে সে কোনো টেস্টই নিতে পারছিল না। এভাবেই দিন যেতে থাকে আর সে খাবার খাওয়া প্রায় ছেড়েই দেয়। এটা দেখে তার দাদি একদিন তাকে একটা স্যুপ রান্না করে দিয়েছিল, যেটা খেয়ে সে হালকা একটু টেস্ট অনুভব করতে পেরেছিল। আর আজ জিওংয়ের খাবারে সে একই টেস্ট পেয়ে কাং তো খুশিতে ইমোশনাল হয়ে যায় আর নিজের হার মেনে নেয়। এরপর পালা আসে রেজাল্ট দেয়ার। দেখা যায় জিওংরা ট্যানদের 23 নম্বর দিয়েছে আর ট্যানরা জিওংদের 28 নম্বর দিয়েছে। অর্থাৎ জিওংরাই এই কম্পিটিশনের উইনার। তারা যখন সেলিব্রেটি করছিল তখন ইউকুন বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আপনারাই জিতেছেন। আমরা জোসংয়ের মাটিতে কোনো জিনসেং উৎপন্ন করব না। তবে এবার সফর থেকে যাওয়ার সময় আমরা এখান থেকে একজনকে সাথে নিয়ে যাব। এরপর সে জিওংয়ের দিকে ইশারা করে আর গার্ডদের তাকে ধরে নিতে বলে। ইউনহি তো অনেক রেগে যায় আর তাকে থামানোর চেষ্টা করে, তবে ইউকুন তো হেসেই যাচ্ছিল। তখন ইউনহিও হাসে আর তার মাথায় একটা বাড়ি মেরে দেয়। ইউকুন দেখে যে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এখানে এলোমেলো অবস্থা লেগেই যাচ্ছিল, তখনই রাজার দাদি চলে আসে। সে ইউনহিকে বকা দেয় ইউকুনকে মারার জন্য। এরপর ইউকুনকে তার নাম ধরে ডাকে। তখন ইউকুন বলে, কি বললে? আমার নাম ধরে ডাকলে? মনে হচ্ছে দাদা নাতি দুইজনেরই মাথা খারাপ হয়ে গিয়েছে। তখন দাদি আবারও তার নাম ধরে ডাকে আর তাকে একটা চিঠি দেয়। এই চিঠি পড়ে ইউকুন বুঝতে পারে যে এই দাদি হচ্ছে মিংয়ের মহারানীর খালা। তখন তো ইউকুন এবং মিংয়ের বাকি সবাই এই বেয়াদবির জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে। ইউকুন বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি এখান থেকে কাউকে নিয়ে যাব না। তখন তাদের ওখান থেকে বের করে দেয়া হয়। দাদি বলে, এখন তোমাদের বাঁচানোর বিনিময়ে জিওংকে গ্র্যান্ড প্রিন্স জিনমিয়ং এর জন্য খাবার রান্না করতে পারবে? ইউনহি বলে, হ্যাঁ অবশ্যই পারবে। এদিকে আমরা মকজু আর জেসাংকে একসাথে দেখি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সংজে যখন জিওংকে জিজ্ঞাসা করেছিল সে জিনমিয়ং এর জন্য কি রান্না করবে, তখন পাশ থেকে মকজুর দাসী সে সব কথা শুনে ফেলেছিল। মকজু জেসাংকে একটা মশলা দেখিয়ে বলে যে ও যেই মশলা দিয়ে খাবার রান্না করবে সেটার সাথে এটা যদি মেশানো হয় তাহলে পুরো খাবারটা বিষ হয়ে যাবে। জিওং রান্না করার পরে আমি গিয়ে এটা ওই খাবারে মিশিয়ে দেব। জেসাং খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি এতদিনে আমাকে ধোকা দিয়ে দিবে, কিন্তু তুমি তো দেখছি এখনো আমার প্রতি লয়াল। চিন্তা করো না, আমি রাজা হয়ে যাওয়ার পর তোমাকে আমার মহারানী বানিয়ে নেব। পরদিন জিওং ইউনহির সাথে দেখা করে। ইউনহি বলে, ডাক্তার কি বলেছে? জিওং বলে, খারাপ খবর, আমি নাকি খুব দ্রুতই মারা যাব। এরপর সে হেসে বলে, আমি মজা করছিলাম, আমি একদমই ঠিক আছি। ইউনহি রেগে বলে, এমন মজা আমার সঙ্গে আর কোনোদিনও করবে না, খবরদার। তখন জিওং জিজ্ঞাসা করে, আপনি কি জিনমিয়ং এর সাথে একসাথে খাবার খাবেন? ইউনহি বলে, হ্যাঁ। এরপর জিওং চলে যেতে নিলে ইউনহি তার হাত ধরে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। এরপর তার জন্য একটা নতুন ড্রেস আনা হয় আর বলা হয় এখন থেকে এটাই তোমার নতুন রয়্যাল কুকের ড্রেস। প্রথমে তো জিওং খুশি হয়ে যায়, এরপর বলে, এসব দিয়ে কি হবে, আমি তো কিছুদিন পর চলেই যাব। ইউনহি বলে, কে বলেছে তুমি যাবে? আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে একটুও যেতে পারবে না। যাই হোক, এরপর সে জিওংকে রাতে তার সঙ্গে খাবার খেতে আসতে বলে। জিওং বলে, আমি তো পারবো না, কারণ বাকি রাঁধুনিদের সঙ্গে আমার একটু প্ল্যানিং আছে, কারণ ওরা কম্পিটিশনের জন্য পেছনের কয়েকদিন অনেক পরিশ্রম করেছে। ইউনহি বলে, এটা হবে না, তোমাকে আসতেই হবে। কিন্তু পরে জিওং এর এমন চেহারা দেখে সে রাজি হয়ে যায়। যাক, এরপর সে তার নতুন ড্রেস পরে রান্নাঘরে যায় আর জিনমিয়ং এর জন্য খাবার রান্না করে নিয়ে আসে। জিনমিয়ং এটা খেয়ে তো মুগ্ধ হয়ে যায় আর তাকে বলে যে আমি যেমনটা শুনেছিলাম তুমি তো তার থেকে অনেক ভালো খাবার রান্না করো। পরের সিনে জিওংরা মিংয়ের রাঁধুনিদের বিদায় দিচ্ছিল। তখন ট্যান বলে, এবারের মতো তো চলে যাচ্ছি, তবে বেঁচে থাকলে তোমার সঙ্গে আমি আবারও কম্পিটিশন করতে আসবো। জিওং বলে, অবশ্যই অবশ্যই। তখন ট্যান বলে, আমার হয়ে রাজার কাছে একটা মেসেজ পৌঁছে দিও, রাতে ঘুমানোর সময় যেন সে দরজাগুলো ভালোভাবে লক করে ঘুমায়। এরপর তারা ওখান থেকে চলে যায়। জিওংরা যখন ফিরে আসছিল তখন সেখানে জিনমিয়ং এর মা আসে আর জিওংকে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে বিষ দিয়েছিস। জিওং তো বারবার মানা করতে থাকে, তবে জিনমিয়ং এর মা মানে না আর গার্ডদের বলে তাকে গ্রেফতার করে নিতে। এই খবরটা এসে দাসী মকজুকে দেয়। মকজু তো ভীষণ খুশি, সে বলতে থাকে, ইস, আমার ওখানে থাকা দরকার ছিল, ওর চেহারাটা হয়তো একেবারে দেখার মতো ছিল। যাই হোক, এদিকে ইউনহিকে দেখে সে জিওং এর জন্য অপেক্ষা করছিল, আজ তাদের এখানে দেখা করার কথা। এদিকে জিওংকে অনেক বেশি টর্চার করা হচ্ছিল।
গিলগাম এসে রাঁধুনিদের কাছে কান্না করে মিনতি করতে থাকে যে চলো আমরা সবাই রাজার কাছে যাই আর বলি যে সে এমনটা করতেই পারে না। তবে কারোই সাহস ছিল না। এক রাঁধুনি বলে হয়তোবা সে সত্যিই এমনটা করেছে আর এবার তার মৃত্যুদণ্ড হবে। তখন গিলগাম বলে তোমরা এমনটা কিভাবে করতে পারো, এত কিছু হয়ে যাওয়ার পরও তোমরা কেউ না গেলে আমি নিজেই যাব। তখন মেগান তাকে থামিয়ে বলে দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তখন একে একে বাকি রাঁধুনিরাও উঠে দাঁড়ায়। ওই সময় সেখানে মন্ত্রী আসে। গিলগাম মন্ত্রীর পায়ে পড়ে যায় আর বলে আপনি দয়া করে রাজাকে বোঝান, আপনি তো জানেন যে জিয়ং এমনটা করতে পারে না। এদিকে আশিক আবার সেই মরিচের গুঁড়া দেখে ভাবছিল যে প্রথমবার মরিচ দেখে জিয়ং কতটা খুশি হয়েছিল আর তাকে জড়িয়েও ধরেছিল। এবার যদি সে তাকে জড়িয়ে ধরে তাহলে সে কি করবে। এরপর সে বাজারের ওই সিনটাও মনে করে যখন সে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। তখনই মন্ত্রী সেখানে চিল্লাতে চিল্লাতে আসে আর ইউনহিকে সবকিছু খুলে বলে। পরের সিনে ইউনহি জেলে চলে যায় আর জিয়ং এর সেলের সামনে গিয়ে গার্ডদের দরজা খুলতে বলে। গার্ডরা বলে যে চাবি জিনমিয়ং এর মা নিয়ে গিয়েছে। ইউনহি বলে তাহলে দরজা ভেঙে দাও। ওই সময় খবর পেয়ে জিনমিয়ং এর মা ওখানে পৌঁছে যায় আর তাদের বাধা দেয়। এরপর ইউনহিকে বলে তুমি কিভাবে ওকে মুক্ত করতে পারো, তুমি কি জানো না ও জিনমিয়ং এর সঙ্গে কি করেছে। ইউনহি বলে জিয়ং এমন কিছু করতেই পারে না, তাছাড়া আমিও তো ওই খাবার খেয়েছিলাম, কই আমার তো কিছু হয়নি। জিনমিয়ং এর মা বলে তাই তো আমার তোমাকেও সন্দেহ হচ্ছে, হয়তো তুমি ওর সঙ্গে মিলে এই সমস্ত কিছু প্ল্যান করেছো, কারণ তোমার হয়তো ভয় হচ্ছিল জিনমিয়ং আবার তোমার এই সিংহাসন ছিনিয়ে নেয় কিনা। এটাতে তো ইউনহি অনেক রেগে যায় আর তার দিকে তলোয়ার তাক করে বলে আপনি কি বললেন, আরেকবার বলুন। জিনমিয়ং এর মা বলে আমাকে মারলে মারতে পারো, তবে আমি এই মেয়েকে এখান থেকে বেঁচে বের হতে দিব না। তখন ইউনহি তাকে সত্যিই মারতে যায়। ওই সময়ে জিয়ং তাকে থামিয়ে বলে যে দয়া করে তুমি ওকে মেরো না। আমি হিস্ট্রিতে পড়েছিলাম জিনমিয়ং এর মায়ের মৃত্যুর পরই বড় বিদ্রোহ শুরু হয়, তাই তুমি তাকে এখন ছেড়ে দাও আর আমাকে নিষ্পাপ প্রমাণ করো। তুমি তো জানো আমি এই সমস্ত কিছু করিনি। তখন ইউনহি তার তলোয়ার ফেলে দেয় আর জিনমিয়ং এর মাকে বলে আমি ওকে নির্দোষ প্রমাণ করব। তবে আমি আসার আগ পর্যন্ত ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, না হলে কিন্তু আমি আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেব। তখন জিনমিয়ং এর মা বলে আর যদি এর আগে আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিব। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর ইউনহি জিয়ং এর কাছে আসে আর বলে তারা কি তোমাকে অনেক মেরেছে। জিয়ং বলে না না, আমি একদমই ঠিক আছি, তবে আমি যা কিছু বলেছি তুমি মাথায় রাখবে, মাথা গরম করে কোনো কিচ্ছু করা যাবে না। এইদিকে সংজের বাবা দাদির কাছে আসে আর তাকে সমস্ত কিছু জানিয়ে বলে যে আমারও মনে হচ্ছে এটা ইউনহিরই কাজ। তাছাড়া ইউনহি তো তার মায়ের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিচ্ছিল, সে হয়তো প্ল্যান করছে যে এইবার সে পুরো হান বংশকে শেষ করে দিবে। আর এই হান বংশের ভিতর রয়্যাল সবাই পড়লেও জেসাং পড়ে না, তাই হয়তো একমাত্র জেসাংই বেঁচে থাকবে শেষ পর্যন্ত। তবে দাদি বলে আমার মনে হয় না যে সে বিষ দিয়ে একটা বাচ্চা ছেলেকে মারার মতো এত পাষাণ হতে পারে। এইদিকে সংজে বলে এবার আমরা কি করব। ইউনহি বলে খবর লাগাও খাবার খেতে আসার আগে জিনমিয়ং কোথায় গিয়েছিল আর ওই খাবারগুলোকেও পারলে একটু টেস্ট করাও। পরদিন সংজে রান্নাঘরে পৌঁছে যায় ওই খাবারগুলো নিতে। তখন রাঁধুনিদের জিজ্ঞাসা করলে তারা বলে দেয় যে এগুলো কি কি দিয়ে বানানো হয়েছে আর এগুলো তারা সবাই খেয়েছে, তাদের কারোরই কোনো সমস্যা হয়নি। পরের সিনে সংজে ইউনহিকে জানায় যে খাবারগুলো টেস্ট করানোর পরেও কোনো বিষ পাওয়া যায়নি সেটাতে। তবে জিনমিয়ং এর ফিজিশিয়ান অর্থাৎ ডাক্তার বলেছিল যে জিনমিয়ং এর আগে থেকে হয়তো বা কোনো অসুখ থাকতে পারে আর বিষাক্ত কোনো কিছুর ঘ্রাণ তার নাকে গেলেই সেটার বিষ তার গায়ে লেগে যেতে পারে। ইউনহি বলে এবার তাহলে জিনমিয়ং এর মায়ের রুম সার্চ করতে হবে। এদিকে জিনমিয়ং এর মা ডাক্তারকে জিজ্ঞাসা করে তার অবস্থা কেমন। ডাক্তার বলে কোনো উন্নতি নেই। তখনই সেখানে ইউনহি পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে জিনমিয়ং কেমন আছে। তার মা বলে তুমি এখানে আবার নাটক করতে এসেছো। ইউনহি বলে আপনি কিন্তু এবার লাইন ক্রস করছেন। যাই হোক আমরা এখানে আপনার রুম সার্চ করতে এসেছি। এরপর সেখানে একটা জড়িবুটি দেখে জিজ্ঞাসা করে এসব কি। ডাক্তার বলে এটা একটা বিশেষ জড়িবুটি যা ওকে সুস্থ করবে। ইউনহি মন্ত্রীকে বলে এখান থেকে এক প্যাকেট উঠিয়ে নিয়ে চেক করিয়ে আনতে। জিনমিয়ং এর মা বলে তোমার এখন মনে হচ্ছে এই জড়িবুটি আমার ছেলেকে অসুস্থ করেছে। ইউনহি বলে আপনি দয়া করে এখন চুপই থাকুন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তবে বাইরে এসে সে চিন্তায় পড়ে যায়। মন্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউনহি বলে যদি এই জড়িবুটিও কোনো ক্ষতির কারণ না হয় তাহলে কি হবে, আর এখন জিয়ংয়েরই কি খবর। মন্ত্রী বলে চিন্তা করবেন না, জিয়ং ঠিকই আছে, সে এখন ভাবছে যে জেল নাকি তার বাড়ি হয়ে গিয়েছে। ইউনহি বলে এসব কি বলছো।
মন্ত্রী বলে, কেন আপনার মনে নেই? প্রথমবার এসেও সে জেলেই ছিল। ইউনহি বলে, কিন্তু তখন তো ব্যাপারটা আলাদা ছিল। যাই হোক, এদিকে দাদি আসে জিয়ংয়ের সঙ্গে দেখা করতে আর তাকে জিজ্ঞাসা করে, ইউনহি কি তোমাকে জিনমিয়াংকে বিষ দিতে বলেছিল? জিয়ং বলে, আমি কাউকে বিষ দেইনি আর ইউনহিও আমাকে কিচ্ছু করতে বলেনি। আপনি খুব ভালো করে আমাদের দুইজনকেই চেনেন। দাদি বলে, সে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু করার চেষ্টা করছে আর আমি ভয় পাচ্ছি এসবের কারণে তার নিজের কোনো ক্ষতি যেন না হয়। আমি যদি তোমাকে এখান থেকে বের করি তাহলে তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সময় মাত্র 3 দিন। জিয়ং বলে, হ্যাঁ আমি পারবো। তখন দাদি তার দিকে একটা চাকু ছুঁড়ে মেরে বলে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে এটা দিয়ে মরে যেও। পরের সিনে যখন রাঁধুনিরা রান্না করছিল তখন সেখানে জিয়ং আসে। তাকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। গিলগাম জিজ্ঞাসা করে, তুমি ছাড়া কিভাবে পেলে? জিয়ং বলে, ওসব পরে বলবো, এখন চলো আগে কিং এর জন্য খাবার রান্না করি। পরের সিনে ইউনহি যখন কাজ করছিল বাইরে থেকে দাসী ডেকে বলে ওঠে যে খাবার চলে এসেছে। ইউনহি বলে, আমি খাবো না, নিয়ে যাও। তখনই জিয়ংও ডেকে ওঠে। ইউনহি বলে, এটা কি শুনলাম? আমার কি কান বাজছে নাকি? এরপর বাইরে এসে দেখে সত্যি সত্যি সেখানে জিয়ং এসেছে। সে তাকে টেনে রুমে নিয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। তখন জিয়ংয়ের মনে পড়ে যে দাদি তাকে ইউনহির থেকে দূরে থাকতে বলেছিল আর বলেছিল যে তাদের দুজনের নামে নাকি অনেক উল্টাপাল্টা রুমার ছড়ানো আছে। তখন জিয়ং নিজেকে দূরে করে নেয় আর বলে যে এসব আর করবেন না দয়া করে। আমাকে না বলে কিস করা, আমাকে না বলে জড়িয়ে ধরা, এই সমস্ত করা ঠিক না। মানুষ আমাদের নামে উল্টাপাল্টা ভাবছে। তখন ইউনহি তাকে একেবারে কিসই করে দেয়। জিয়ং তো একদম অবাক। ইউনহি বলে, সজ্ঞানে থাকা অবস্থায় এটা আমাদের প্রথম কিস। পরের সিনে জিয়ংয়ের খাবার বেড়ে দেয়া হয়ে গেলে সে যখন চলে যাচ্ছিল তখন ইউনহি তাকে থামিয়ে বলে, আজ তুমি আমার সাথে খাও। জিয়ং বলে, এটা করা ঠিক হবে না, রাঁধুনি কিভাবে রাজার সঙ্গে খাবে? ইউনহি বলে, আমি কিচ্ছু মানব না, তোমার এখন আমার সঙ্গেই খেতে হবে। যাই হোক, এরপর সে তাকে জিজ্ঞাসা করে যে সে ছাড়া কিভাবে পেয়েছে। জিয়ং বলে, দাদি আমাকে মুক্তি দিয়েছে আর আমাকে 3 দিনের সময় দিয়েছে। এরপর সে ছুরি বের করলে ইউনহি ওটা নিয়ে পেছনে ফেলে দেয় আর বলে যে দাদি তোমাকে মরতে বললেও আমি তোমাকে মরতে দিব না। এইদিকে দাসী এসে মংচুকে জানিয়ে দেয় যে দাদি জিয়ংকে মুক্ত করে দিয়েছে। তখন জিয়ং বলে, চিন্তা করো না, ওর হাতে তো মাত্র 3 দিন সময়ই আছে। 3 দিনে ও আর কী করবে। যাক, এরপর প্রথম 2 দিন জিয়ং আর ইউনহি অনেক খোঁজ চালানোর চেষ্টা করে। এরপর রাতের বেলা জিয়ং গিলকামকে বলছিল, আগামীকালে 3য় দিন শেষ, আমি জানি না আমি কি করব। এত দূর খোঁজ করে আমি শুধুমাত্র এই মশলাটাই পেয়েছি। তখন গিলকাম এই মশলা শুঙে বলে যে এটা তো ইঁদুর মারার বিষ। তবে জিয়ং সেটা শুনে কিছুই বুঝতে পারে না। যাক, পরদিন জিয়ংয়ের কাছে খবর আসে ইউনহি অসুস্থ হয়ে পড়েছে। সে দৌড়ে ইউনহির কাছে আসে আর চিৎকার করে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। তখন ইউনহি বলে, আরে চুপ করো, আমি একদম ঠিকই আছি। জিয়ং ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি পেটে ব্যথা হয়েছিল। ডাক্তার বলে হ্যাঁ। জিয়ং বলে, জিনমিয়ং এর সাথেও এমনটাই হয়েছিল। এরপর সে ওই মশলার কথা বলে জিজ্ঞাসা করে এটা খেলে কেউ কি মারা যেতে পারে। তবে ডাক্তার মানা করে দেয়, কিন্তু এরপরই বলে যে এই মশলার সাথে জিনসেং মেশালে তাহলে সেটা বিষ হয়ে যেতে পারে। তবে সেটা আস্তে আস্তে মানুষের শরীরে এফেক্ট করে, কিন্তু জিনমিয়ং যেহেতু বাচ্চা ছিল তাই হয়তো তার তাড়াতাড়ি এফেক্ট হয়েছে। তবে জিনসেং এর সঙ্গে যদি অন্য একটা মশলা মিশিয়ে কিছু তৈরি করা যায় ওটা এই রোগের ওষুধ হিসাবে কাজ করবে। তখন তারা তো খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কি এটা বানাতে পারবে। তখন ডাক্তার বলেছে হ্যাঁ, তবে একটু সময় লাগবে। পরের সিনে সং যে তার লোকেদের বলছিল যে জিনমিয়ং এর চিকিৎসা করা ডাক্তারকে তাদের খুঁজে বের করতে হবে। তবে তার বাড়ি গিয়ে দেখা যায় যে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। এটা এসে সে ইউনহিকে জানায়। তখন ইউনহি বলে, যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করো, ওই নিশ্চয়ই এই সব কিছু করেছে। যাও গিয়ে গঙ্গেলকে খবর দাও, ওই পারবে ওই ডাক্তারকে দ্রুত খুঁজে বের করতে। পরের সিনে দাসে এসে মগজুকে বলে দেয় যে জিনমিয়ং এর ডাক্তারের ব্যাপারে ইউনহি জেনে গিয়েছে। তখন মগজু বলে যে যাও ওই ডাক্তারকে খুঁজে মেরে ফেলো গিয়ে। এইদিকে গঙ্গেল তার লোকেদের ওই ডাক্তারের ছবি দিয়ে বলে দেয় যে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। তারাও কাজে লেগে পড়ে। পরের সিনে মগজু দাসীর সঙ্গে আমরা সেই ডাক্তার মেয়েকে দেখি। মেয়েটা বলছিল, আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার আমাকে সুরক্ষিতভাবে কোনো জায়গায় প্লিজ লুকিয়ে দাও। দাসী বলে হ্যাঁ হ্যাঁ দিব। এই বলে সে তার উপর অ্যাটাক করে দেয়। সে তাকে যখন মেরে ফেলতেই যাবে তখনই সেখানে গঙ্গিল চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর তার সঙ্গে ওই দাসীর মারামারি লেগে যায়।
সে তাকে জিজ্ঞাসা করে আমার বোনের মৃত্যুর পেছনে তোদেরই হাত আছে তাই না? তবে দাসী প্রথমে কিছু বলে না, এরপরই বলে ওঠে আমি জানি যে সেই দিন পাহাড়ে কে রাজাকে তীর মেরেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এটা গঙ্গিলি ছিল। যাই হোক, গঙ্গিল আবারও জিজ্ঞাসা করে তার বোনকে তারা কেন মেরেছে। তখন দাসী বলে কারণ তোমার বোন রাজার মন জিততে চেয়েছিল। গঙ্গিলির তো অনেক বেশি রাগ হয় আর সে তাকে অজ্ঞান করে তারপর বেঁধে ফেলে। এরপর সে ওই ডাক্তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এইসব কার কথায় করেছো। তখন মেয়েটা বলে আমি এইসব কিছু মকজুর কথায় করেছি, তবে মকজুর উপরেও কেউ আছে যে কিনা মকজুকে দিয়ে এসব করাচ্ছে। যখনই সে তার নাম বলতে যাবে তখনই কেউ পেছন থেকে তীর মেরে তাকে মেরে ফেলে। পরের সিনে দেখে এক সৈন্য জেসানকে এসে জানায় যে আমি ডাক্তার মেয়েটাকে মেরে দিয়েছি, তবে মকজুর দাসীকে মারতে পারিনি কারণ সেখানে গঙ্গিল ছিল। পরের সিনে দেখে দাসীকে বন্দি করে নেওয়া হয়। সং যে ইউনহিকে বলছিল যে ওকে যতই টর্চার করা হোক ও কোনো দিনও এটা স্বীকার করবে না যে ওকে দিয়ে এইসব কে করিয়েছে। তখন ইউনহি জিজ্ঞাসা করে তোমাকে কি এইসব মকজু করতে বলেছে? তখন সে বলে ওঠে না না, মকজু আমাকে কিচ্ছু করতে বলেনি, আমি এইসব নিজের ইচ্ছায় করেছি। ইউনহি বলে তুমি স্বীকার না করলে আমি মকজুকে গিয়ে জিজ্ঞাসা করব। পরের সিনে সে মকজুর কাছে যায় আর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে মকজু তো বলছিল আপনি কি বলছেন আমি কিচ্ছুই বুঝতে পারছি না, এসবের পিছনে আমার কোনো হাত নেই। তারপরেও ইউনহি তাকে ফোর্স করতে থাকলে মকজু বলে ঠিক আছে, যদি আমি এসব করেই থাকি তাহলে প্রমাণ নিয়ে আসুন, প্রমাণ ছাড়া আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না। তখন ইউনহি হেসে বলে প্রমাণ তো আজ না হয় কাল আমি নিয়েই আসবো। পরের সিনে জিওং আর ইউনহি যখন একসাথে ছিল তখন ডাক্তার ওই রোগের অ্যান্টিডোট নিয়ে আসে। ইউনহি সেটা খেয়ে বলে যে এটা কি জিনমিয়ংকে দেয়া হয়ে গিয়েছে? ডাক্তার বলে না। তখন ইউনহি বলে আমিও যাব সেখানে। এরপর সে জিওংকেও তার সঙ্গে আসতে বলে। এরপর এসে জিনমিয়ংকে ওই অ্যান্টিডোট দিয়ে দেয়া হয়। তবে এটা নেয়ার পর জিনমিয়ংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়, সে ভয়ানকভাবে ছটফট করতে থাকে। তখন জিওং বলে ওঠে আচ্ছা, বাচ্চা হিসাবে ওর জন্য এই অ্যান্টিডোটের ডোজটা বেশি হয়ে যায়নি তো? তখন ডাক্তার বলে আমারও এটাই মনে হচ্ছে। তখন জিওং বলে তাহলে আমি গিয়ে একটা ঔষধি স্যুপ বানিয়ে আনি। তখন জিনমিয়ংয়ের মা তাকে থামিয়ে বলে খবরদার খুনি, তুই পালানোর চেষ্টা করবি না। তখন দাদি বলে এসব কি বলছো, এ যে নিষ্পাপ এটা তো প্রমাণ হয়েছে, তোমার ছেলের এই অবস্থার পেছনে যে দায়ী সে এখন জেলে আছে, ওকে যেতে দাও। পরের সিনে দেখে জিওং রান্নাঘরে চলে আসে আর সবাইকে বুঝিয়ে দেয় যে কাকে কি করতে হবে। এরপর সে স্যুপ নিয়ে রুমে চলে আসে আর সেটা জিনমিয়ংকে দিতে বলে, তবে জিনমিয়ংয়ের মা মানা করে দেয় আর বলে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব। ইউনহি বলে ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটা টেস্ট করে দেখছি। জিনমিয়ংয়ের মা বলে তুমি সবসময় কেন ওর সাইড নিতে থাকো? তখন জিওং বলে ঠিক আছে, কাউকে কিছু করতে হবে না, আমিই প্রথমে খেয়ে দেখছি। কিন্তু সে খাওয়ার আগেই ইউনহি তাড়াতাড়ি করে এক চামচ মুখে নিয়ে নেয়। এটা খেয়ে তার ভালো লাগে আর সে বলে যে এটা জিনমিয়ংকে দিলে ভালোই হবে। তারপর জিনমিয়ংয়ের মা এটা জিনমিয়ংকে খাইয়ে দেয়, যেটা খেয়ে জিনমিয়ং আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে সবাই বাইরে চলে আসে। তখন জিওং মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, ওই সময় ইউনহি তাকে ধরে নেয় আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? জিওং বলে আমি শুধুমাত্র একটু ক্লান্ত, আর কিছু না। ইউনহি বলে ঠিক আছে, বিশ্রাম নেওয়ার পর রাতের বেলা তুমি আমার কাছে চলে এসো, তোমাকে আমি কিছু একটা দেখাবো। এই বলে সে চলে যায়। জিওং তো মনে মনে খুশি হচ্ছিল, কারণ সে ভাবছিল ইউনহি হয়তো তার বইটা খুঁজে পেয়েছে। যাই হোক, এইদিকে জেসাংয়ের লোকেরা তাকে বলছিল যে আমাদের প্ল্যান তো বরবাদ হয়ে গেল, এবার আমাদের কি হবে? জেসাং বলে চিন্তা করো না, মকজু এই প্ল্যান করেছে আর মকজুই আমাদের বাঁচিয়ে নেবে। রাতের বেলা দেখে মকজু তার দাসীর সাথে দেখা করতে আসে। দাসী বলে যে আপনি চিন্তা করবেন না, আমি তাদের একটা কিচ্ছু বলিনি। তখন মকজু বলে আমিও জানি তুমি কাউকে কিচ্ছু বলবে না, আর আমি তোমাকে আজ এখান থেকে মুক্ত করতে এসেছি। এতে তো দাসী খুশি হয়ে যায়। তবে তখনই মকজু একটা ছুরি বের করে দাসীকে ওখানেই মেরে ফেলে আর তারই হাতে ওই ছুরিটা ধরিয়ে দিয়ে সে ওখান থেকে চলে আসে। এদিকে জিওং বসে বসে ইউনহির জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে ইউনহি তার নাচের ড্রেস পরে আসে আর বলে যে এই ড্রেস পরা হয় খারাপকে দূর করার জন্য। আজ আমি এই ড্রেস পরে তোমার সামনে নাচবো আর তুমি আমাকে দেখবে। জিওং বলে ঠিক আছে। এরপরে ইউনহি নাচতে শুরু করে। জিওং তাকে দেখে ভাবছিল যে এ কত সুন্দর করে নাচ করে, এর আগেও সে আমার সামনে নাচ করেছিল, তবে আমি তখন তাকে দেখতে পারিনি।
এরপরই সে তাদের দুজনের একসঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে করতে থাকে। তার চোখে পানি চলে আসে। সে ভাবতে থাকে আমার বুকে ব্যথা কেন হচ্ছে। এদিকে সৈন্য এসে জেসাংকে বলে আমরা জিয়ঙ্গিনকে ধরে এনেছি। এরপর তারা জিয়ঙ্গিনকে দেখে। তখন সেখানে একটা বুড়িকে দেখে তারা জিজ্ঞাসা করে এটা কে। তখন জেসাং বলে এটা হচ্ছে ইউনহির নানি। ইউনহি যখন জানতে পারবে যে তার মাকে কিভাবে হান পরিবারের লোকেরা মেরে ফেলেছিল, তখন সে কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, শুধুমাত্র আমরাই বেঁচে থাকবো। এইদিকে দেখি জিয়ংয়ের যখন শীত করছিল তখন ইউনহি তার গায়ে কাপড় দিয়ে দেয়। জিয়ং জিজ্ঞাসা করে আমার বই কি এখনো পাওয়া যায়নি। ইউনহি বলে না, তবে আমার সৈন্যরা আপ্রাণ চেষ্টা করছে। তবে তোমার কি খুবই প্রয়োজন তোমার টাইমলাইনে ফিরে যাওয়ার? জিয়ং বলে 1 মিনিট, তার মানে আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি? ইউনহি বলে হ্যাঁ অবশ্যই, আমি তো প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম যে তুমি এই টাইমলাইনের না, কারণ তোমার অদ্ভুত পোশাক আশাক ছিল, তার উপর তুমি কি সব অদ্ভুত অদ্ভুত খাবার রান্না করো। জিয়ং বলে তুমি অনেক খারাপ, সবকিছু জানার পরও তুমি আমাকে অনেক বিরক্ত করেছো। ইউনহি বলে আমি কই বিরক্ত করেছি। এরপরই সে তাকে বলে তুমি তোমার টাইমলাইনে ফিরে না গিয়ে এখানে থেকে আমার জীবন সঙ্গী হয়ে যাও। আমি মজা করছি না, সত্যি বলছি। জিয়ং তার দিকে তাকিয়ে থাকে। তখন ইউনহি একটা আংটি বের করে তার হাতে পরিয়ে দেয়। এরপর সে তাকে কিস করে।